আমেনা বেগম কথাটা বেশ হতাশ হয়েই বলে। টিফিন বক্সটা জুড়ে টেবিলে রাখলো, এরপর নিজের কাজে চলে গেল। রিমি তুষিও স্কুলের উদ্দেশ্যে বের হলো। পুলিশ লাইন স্কুলে পরে বিদায় প্রচুর নিয়মকানুন মেনে চলতে হয়। ছুটি গড়িয়ে আরও 4 দিন পার হয়েছে, তাই আজ তাকে জরিমানায় দিতে হবে, নয়তো ক্লাসে প্রবেশ করতে পারবে না। রিকশায় উঠে তুষি বলল, গণিত স্যার কি আজ আমায় দাঁড় করিয়ে রাখবে রে রিমি? তুই কি আজকের সব পড়া পারিস? আর এত সব পড়িস কেমনে ভাই? বোরিং লাগে না? রিমির শান্ত হয়ে উত্তর দিল, না, বরং মনে হলো হয়তো অনেক পড়া বাকি, তাই পড়তে থাকি, ভালো লাগে। ঢং, এত পড়ে হবেটা কি শুনি? একটা ঝাঁকানাকা জামাই হবে। কথাটা বলেই খিলখিলিয়ে হেসে উঠল রিমি। তুষিও কম না, মুখ ভেঙচি কেটে জবাব দেয়, ঝাঁকানাকা জামাই পাওয়ার জন্য আবার পড়াশোনা? ভালো রেজাল্ট করতে হয় ভাই। দেখিস আমি এসব না করেও একদিন তোর সামনে জামাই নিয়ে ঘুরে তোকে এর সঠিক জবাব দিয়ে ছাড়বো। আমার মতো মোটামুটি ধরনের স্টুডেন্টও এক সুদর্শন বর পায়। কচু পাই কচু। রিমির বাচ্চা, তুই একটা মস্ত বড় খবিস। আর তুই একটা রাবিশ। হু হু করে হেসে উঠে তুলির দিকে ঢেলে পড়ল রিমি। এমন কিল খুশি খুনসুটি করে স্কুলে প্রবেশ করলো ওরা। রিমি সবসময় ফার্স্ট বেঞ্চেই বসে তার ফ্রেন্ডদের সাথে। তুষিকেও কতবার করে বলে সামনে বসতে, এতে কোনো লাভ হয় না। তার এক কথা, লাস্ট বেঞ্চে বসবো আর উড়াধুরা চিল করব, জীবন তো একটাই। এদিকে তুষি ক্লাসে গিয়ে দেখলো মুখ গোমরা করে লাস্ট বেঞ্চে বসে আছে জুই। দৌড়ে জাপটে ধরলো তুষি। জুই এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে বলে, আমাকে ধরছিস কেন? আমি কে তোর? তুই জানিস যে একা একা আমার ক্লাস করতে ভালো লাগে না। কতদিন অযথা বাসায় বসে থাকা যায়? আম্মুকে তোর জন্য হাজারটা মিথ্যে বলতে হয়। কেন স্কুলে যাব না, কি হয়েছে, যত সব ঢং করিস আমার সাথে। তুই কোন রাজ্যের রাজকুমারী যে তোকে হাতে পায়ে ধরে বলে কয়ে আনতে হয়? দূরে সর আমার থেকে, একদম কথা বলবো না তোর সাথে। আজ আমি ভীষণ রেগে আছি। তুষি জানতো এমন কিছুই হবে, তাই খুবই নাকামো করে উত্তর দেয়, জান বাবু আমার সোনা মোনা, খুব বেশি কষ্ট হয়েছে বুঝি। এই দেখ কানে ধরছে আর বলছি আমার ভুল হয়েছে, ক্ষমা করি দে। আর জীবনেও স্কুল মিস দিব না। তোকে কত করে বলেছি আপুর বিয়েতে আয়, এসেছিস? এহেন কাণ্ডে জুই মুখ টিপে হাসলেও রাগ ভাঙেনি, এমন ভাব নিয়ে অন্যদিকে বসে রইল। এদিকে তুষি বড় শ্বাস নিল। আজ বান্দরটাকে খুব করে অভিমান ভাঙাতে হবে। গত 7 বছর ধরে তুষি সব থেকে বেশি দোষ করে আর জুয়ের রাগ ভাঙায়। খুব খাটখোট্টা পোহাতে হয় জুয়ের রাগ গলাতে। অতঃপর বলে, একবার কথা তো বল, এমন করিস কেন? তুই ছাড়া আমি কি অন্য কারোর সাথে মিশি? তবে তুই আজ কথা না বললে আমি সামনে চলে যাব রিমির কাছে, এই বলে দিলাম। জুই এখনো চুপ। তুষি পুনরায় বলে, ঠিক আছে, চলে গেলাম। এই বলে ব্যাগে হাত নিতেই জুই রাগে ফুঁসতে ফুঁসতে বলে, কুত্তা, নতুন বান্ধবী বানাতে খুব শখ তাই না? আমিও দেখি আমাকে রেখে তুই কিভাবে পারিস। যা না যা। লাভ ইউ দোস্ত, আমি জানতাম তুই রেগে থাকতেই পারবি না। সোনা বেস্টু আমার, শোন কি হয়েছে, অনেক কথা বলার আছে, আগে বলতে দে, নয়তো আমার এই ছোট্ট পেটটা ফেটে বোম হয়ে যাবে। কথা শেষ করেই তুষি জুইকে জড়িয়ে ধরলো। জুই বলে উঠল, আমারও অনেক কথা আছে। জানিস, কালকে ওই নাদির রাস্তায় আমাকে বিরক্ত করেছে। একটা মানুষ এভাবে ছেঁচড়ে কিভাবে হয় বলতে পারিস? কত মাস ধরে পিছু পিছু ঘুরছে। আমিও তো কম অপমান করলাম না, তবুও পিছু ছাড়ে না। আরে ওইসব বাদ দে, একদিন এমন টাইট দিব না অন্য এলাকায় গিয়ে বাপ বাপ করবে শালা। দেখিস কত বড় সাহস, আবার বিরক্ত করা শুরু করেছে। চাপাবাজি গপ্প কমা তুই। শুধু আমার সামনে যত পারিস পক পক করতে আর হিটলারগিরি দেখাতে। সামনে গিয়ে কি কখনো কিছু বলতে পারবি? সামনে গেলেই তো হাত পা কাঁপতে থাকে, মুখ চুপসে যায়, আবার বলিস টাইট দিবি। পারিস তো শুধু তুষার ভাইয়ের সাথে লড়তে। চুপ কর তো, বন মানুষের নামে আর বলতে হবে না। ওই দিন রাতে তুষার ভাইয়ের কি করেছি যখন দেখবে তখন বুঝবে তুষি কি জিনিস। কি করেছি শুনবি? শুনলে আমার সাহস দেখে মুখটা অটোমেটিক হা হয়ে যাবে তোর। খুব দুঃখ, শুধু তুই আমাকে চিনলি না, আমি নাকি ভয় পাই। সব বলছি তোকে, শোন। কথাটা বলেই তুষি সামনে তাকিয়ে ম্যাম আসছে দেখে আবার বলল, এই যা দেখ, ম্যাম চলে আসছে। এই গম্ভীর ডাইনির ক্লাসটা মন দিয়ে করে নেই, তারপর বলছি। আয় চুপচাপ বস। এরপর সবাই নিজ নিজ জায়গায় বসে পড়ল। এই ম্যামটা পড়া না হলে ভীষণ চেতে যায়, দাঁড় করিয়ে রেখে তাই দেয়, মাঝে মাঝে কয়েক ঘা বসিয়েও দেন।
সবসময় মুখটাকে গম্ভীর করে রাখে, মনে হয় জীবনে হাসতে জানে না। আশ্চর্য, জামাই কি তাকে ভালোবাসে না? এত সাংসারিক ঝামেলা আমাদের উপর কেন ঝরবে সে? আমাদের মতো নিরীহ মাঝখান থেকে ফেসে যায়। তার বাসায় গিয়ে আমরা কি ঝামেলা করে আসি নাকি? আজব। ম্যাম যখন রিডিং পড়াতে ব্যস্ত, তুষি তখন তুষারের ভাবনায় মত্ত। হুট করে একদিন পুরো শহরে বৃষ্টি হচ্ছে। সে একরাশ মন খারাপ নিয়ে খালি রাস্তায় পা ডুবিয়ে বৃষ্টিতে ভেজায় ব্যস্ত। চারপাশের কোনো দিকে এক বিন্দু খেয়াল নেই তার। তখনই প্রচণ্ড বেগে একটি বাইক এসে থামলো তুষির পানে। বৃষ্টির দাপটে চোখ খোলাও দায় হয়ে পড়েছে। ঝাপসা ঝাপসা চোখে সামনে তাকিয়ে দেখলো বেলি ফুলের মালা হাতে দাঁড়িয়ে আছে একটি যুবক। দমকা বাতাসে তুষারের চুলগুলো এলোমেলো হয়ে চোখের সামনে চলে এসেছে। কপাল কুঁচকে বারবার পলক ফেলছে বৃষ্টির পানি থেকে গাঢ় চোখগুলোকে বাঁচাতে। সাদা ভেজা শার্টে কি স্নিগ্ধ দেখতে তুষার ভাইকে। চোখগুলোতে আছে শুধু মায়া, ঠোঁটে তার মিষ্টি হাসি। এদিকে তুষির সারা শরীর ভিজে একাকার, চোখের ঘন পল্লব বৃষ্টির ঝটকায় ভারী মায়াবী দেখা যাচ্ছে। ঠোঁট দুটো তিত্তির করে কাঁপছে। তুষারকে দেখে সে থমকে দাঁড়ায়, লজ্জায় মরিমরি অবস্থা। এই অবস্থায় দেখে তুষার সব দিক বেদিক খেয়ে হারিয়ে ফেলে। এরপর তুষির বাম হাতটি নিজের দখলে নিয়ে বেলি ফুলের মালা পরিয়ে গাঢ় চুমো খাচ্ছে। কোমর চেপে তুষিকে শূন্যে তুলে তুষির গলায় থুতনি ঠেকিয়ে গোল গোল করে ঘুরতে থাকে। আর সকল আকাশ বাতাস নিরবিচ্ছিন্ন হয়ে ঝরে পড়া বৃষ্টিকে জোরে জোরে বলে, প্রিয় বৃষ্টি, তোমার মাঝে একটি ষোড়শী মেয়ে ভিজে একাকার। বড্ড হিংসে হচ্ছে আমার। কেন বলতে পারো? বৃষ্টি, তুমি খুব ভাগ্যবান, ছুঁয়ে দিচ্ছ আমার নিজের মানুষকে। আর আমি তো সামান্য হাত ছুঁতে গিয়েও হাজারবার ভাবতে থাকি। তুমি সেখানে সারা দেহটাই ভিজিয়ে দিচ্ছ। কোনো এক নির্জন রাতে এক পশলা বৃষ্টিতে আমিও তোমার মতো তার সারা শরীর ভিজিয়ে দেব। তার শহরে বৃষ্টি হয়ে আসবো। সে এদিকে তুষি তো লজ্জায় নুয়ে যাচ্ছে। কি সুন্দর তুষার ভাই, কল্পনায় মনেই হচ্ছে না এটা তো সেই জঙ্গলি ভূত। কোনোদিন কি এ ভাবনা সত্যি হবে, নাকি বন মানুষ সবসময় বন মানুষই থেকে যাবে? ভাবনায় তুষার যখন ধীরে ধীরে তার মুখ এগিয়ে নেশাতুর দৃষ্টিতে ঠোঁটের দিকে যাচ্ছে। এরপর এসব ভেবে ভেবে কখন যে খাতায় গুটি গুটি অক্ষরে পুরো পৃষ্ঠা আমার বন মানুষ জঙ্গলি ভূত লিখে ফেলেছে তার হিসেব নেই। জুইয়ের বড়সড় কোনো এর গুতায় হুঁশ ফিরে তুষির। ধমকে উঠে তুষি। জুই ভয়ে ভয়ে সামনের দিকে ইশারা দেয় তুষিকে। তুষি সামনে না তাকিয়ে আবার বলে, এভাবে মুখ কালো করে বসে আছিস কেন? বিয়ের আগেই কি জামাই মরেছে আর তুই বিধবা হয়েছিস? আশ্চর্য, হাতে এমন গুতোগুতি করছিস কেন? সামনে কি? হ্যাঁ সামনে কি? আমার কি সুন্দর কল্পনার 12টা বাজিয়ে তুই মুখটা ফাটা বেলুনের মতো করে আছিস কেন কুত্তা? এখন কি আবার সেই আগের মোমেন্ট ফিরে পাবো? আর এদিকে তোকে দেখে মনে হচ্ছে তোর অবস্থা আমার মতো হয়েছে। আমি তো চুপচাপ কল্পনা করছিলাম, তবে তুই কেন পাকা ধানে মই দিলি? জুই এবার জোরে চিমটি কাটে। সামনে ইশারা করে মিনমিনিয়ে স্বরে শুধালো, ধুরবাল, কি মিনমিন করছিস? হ্যাঁ, সামনে কি ভূত না ভাল্লুক যে ভয় কাঁপছিস? এই বলে সামনে তাকাতে এই গলা শুকিয়ে গেল তুষির। চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে গেল। হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে উচ্চস্বরে বলে উঠে সে, ইয়েস ম্যাম, সরি ম্যাম, কি করেছি ম্যাম? ভুল হয়ে গেছে ম্যাম, আর হবে না ম্যাম, মনে ছিল না ম্যাম, প্লিজ বের করে দেবেন না ম্যাম। তবুও যদি বের করে দেন তাহলে জুইকেও আমার সাথে বের করে দেবেন প্লিজ ম্যাম। সরি ম্যাম, এভাবে কি থেকে কি হয়ে গেল বুঝিনি ম্যাম, কানে ধরে উঠবোস করছি ম্যাম। এহেন দশা দেখে সবাই বেশ বিনোদন পাচ্ছে। গগন কাঁপনি হাসির ঝংকারে পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল। একজন আরেকজনের উপর গড়াগড়ি খাওয়ার উপক্রম। তুষিও এই ক্লাসে একটু বেশি হাসির কাণ্ড করে। রিমি নিজেও হাসি আটকাতে পারছে না। এই কি করলো বলদ তুষি, শেষে কিনে এই ম্যামকে চটিয়ে দিল। হায় হায়। এদিকে জুই ভয়ে হাত পা কাঁপছে তার, গলা শুকিয়ে কাট। আল্লাহ জানে আজ তুষির কপালে কি আছে। ম্যামের চিৎকারে সবাই চুপ হয়ে যায়। চিল্লিয়ে চিল্লিয়ে বলে, আর একটা শব্দ হলে সবাইকে ক্লাস থেকে বের করে দিব। এটা কি ক্লাসরুম নাকি এখানে সার্কাস হচ্ছে? এত হাসাহাসি কেন তবে? তুষির সাথে আমি কথা বলছি, তোমরা হাসার কে? পড়া দিয়েছি সেটা পড়ো। আজ না পারলে সব কটার পিঠের ছাল তুলবো। এরপর হেড স্যারের কাছে কমপ্লেন করব সব কটার নামে। গার্ডিয়ান ডেকে ইচ্ছে মতো অপমান করবে।
তখন বুঝবে সবগুলো এক একটা বজ্জাতের হাড্ডি, বেয়াদব। ক্লাসে পড়তে আসো, হাসতে নয়। মাছের বাজার পেয়েছো এখানে? আর একটা কথাও যেন না শুনি। একদম সাইলেন্ট থাকবে সবাই আমার ক্লাসে। কথাগুলো বলেই বড়সড় দম নিলেন। তুষির দিকে দৃষ্টি নিয়ে রেগে বলল, খাতায় এসব কি? স্কুলে পড়তে আসো নাকি এসব করতে? এইটুকু মেয়ে, মুখের ভাষা কি? আমি তো পুরাই আকাশ থেকে পড়ে গেছি। আমার ক্লাসে তুমি অমনোযোগী হও, আবার বাজে চিন্তা ভাবনা। ছি, কালকেই তোমার বাবাকে আমি ডেকে পাঠাবো, বলবো অনেক পড়া হয়েছে, এবার বিয়ে দিয়ে দিন। মেয়ে আপনার বড় হয়ে গেছে, এ মেয়েকে আমি আর ক্লাস করাবো না। এমন ভালো স্টুডেন্ট লাগবে না আমার। জুইকে কি সুন্দর মধুর সুরে গালি দিল। বাসায়ও কি এমন সুন্দর ভাষায় কথা বলো? একদমে কথাগুলো বলে থামলেন জীববিজ্ঞানের টিচার রূপা ম্যাম। তুষি মনে মনে বলল, আকাশ থেকে পড়া, জমিন থেকে, এসব দেখে আমার কি লাভ? আর কেন যে এক্ষুনি এসব ভাবতে গেলাম, বাঁশ খেলাম। তুষি নিচের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে নত স্বরে বলে, আর হবে না ম্যাম, মন দিয়ে ক্লাস করব। আব্বুকে ডাকবেন না প্লিজ, আমায় মেরেই ফেলবে। সে আমি বুঝে নিব। আর 2 দিন পর টেস্ট রুটিন পর্যন্ত দিয়ে ফেলেছে, তাও তোমার সেদিকে জ্ঞান নেই। সারাক্ষণ প্রেম ভালোবাসা নিয়ে থাকলে তো এমনই হবে। টেস্ট পাস না করলে আমি অন্তত তোমাকে অ্যালাউ করব না। রিমি তোমার বোন কিভাবে হয় আমি ভেবে পাই না। রিমিকে একবার দেখেছ? মেয়েটা যেমন শান্ত ভদ্র, তেমনি তার পড়াশোনা সব দিকেই ফার্স্ট। আর তুমি তার উল্টো। বাসায় গিয়ে ওর থেকে কিছু শিখবে। সারা ক্লাস তুমি আজ দাঁড়িয়ে থাকবে, ব্যাস। শালা কেন যে এই বাল এত পড়ে? পড়বি ভালো কথা, তবে আমার কেন এত কথা শুনতে হয় তোর জন্য? আল্লাহ পড়াকু কাজিন যেন কারোর না থাকে, আমিন। এরপর সারা ক্লাস দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে ক্লাস করেছে সে, আর গালিগালাজ করেছে ম্যামের প্রতি তিক্ত হয়ে। এসব সস্তা জ্ঞান শুনতে একদম রাজি নয় সে। সুযোগ পেলেই কথা শোনাতে ভুলে না এই ডাইনি মহিলা, বিরক্ত। এদিকে জুই খিলখিলিয়ে হেসে কুটি কুটি হয়েছে, এত বেশি হেসেছে যে পেট খিল ধরে গেছে। জুইয়ের এহেন দশায় তুষি শুধু চোখ গরম করে ওর দিকে তাকিয়ে থেকেছে। আর জুইও কোনোই দিয়ে গুঁতো মেরে বলেছে, ছি ছি, তুই কল্পনাতেও তুষার ভাইকে চুমু খাস? না জানি বাস্তবে কি কি করে ফেলিস ওই নাদান বাচ্চাটার সাথে। বিশ্বাস কর, এখন যদি তুষার ভাই এখানে থাকতো তোকে নির্ঘাত লুচুতুষি নাম দিয়ে দিত। তা চুমুটা কেমন ছিল? আরও চুমু ফেল নিবি? শিক্ষা হয়েছে? ব্যস্ত ঢাকা শহর, রোদের তীব্র তাপে শরীর জুড়ে ঘামের গন্ধ, চোখ তুলে তাকানো যেন দায় হয়ে দাঁড়িয়েছে। সারা রাত অ্যাসাইনমেন্ট করতে করতে রাত 3টের দিকে ঘুমানোর কারণে সকাল উঠতে বেশ দেরি হয়ে গেছে তুষারের। আজ অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট। সারাদিন ক্লাস টিউশন শেষে শরীরটা খুব ক্লান্ত হয়ে যায়, তখন আর ইচ্ছে হয় না অ্যাসাইনমেন্ট করার। মনে হয় ধপ করে বিছানায় গায়ে এলিয়ে দিই। কয়েকদিন ক্লাস মিস হওয়ার জন্য আরও বেশি প্যারা যাচ্ছে নিজের উপর। কি অবস্থা তোদের? সব ঠিকঠাক? ক্লাস যে মিস দিলি, নোটস দিবে কে? আমি তো মেসেজে বললামই 20 মিনিটের ভেতর আসছি। তুষারের বান্ধবী রাফসা উত্তর দেয়, সকাল থেকে কতবার কল করেছি, দেখেছিস? এতদিন বসে থেকে কাল রাতে অ্যাসাইনমেন্ট করতে বলেছে কে তোকে? সেই এক্সামেও এমন করিস। আগের দিন সারা রাত পড়ে সকালে ঘুমিয়ে ঢুলতে ঢুলতে আসিস এক্সাম দিতে। মিরাজ এতক্ষণ চোরা চোখে রাফসাকে পরখ করছিল। সেই ঢাবিতে প্রথম ক্লাস করার দিন থেকে এই মেয়েটাকে সে ভালোবাসে। আস্তে আস্তে ইনিয়ে বিনিয়ে হয়ে যায় বন্ধুত্ব। প্রথম প্রথম মনকে সান্ত্বনা দিত, প্রেম হওয়ার কি দরকার, বন্ধু হয়ে সারা জীবন পাশে থাকলে আর কি লাগে। কিন্তু ঝামেলা হচ্ছে, যতই দিন পেরোচ্ছে মন ব্যাকুল হয়ে রাফসাকেই চাইছে। মন চায় এই সামান্য বন্ধু হয়ে না, বরং অর্ধাঙ্গিনী হয়ে সারা জীবন তাকে লাগবে। ইদানিং সে উসখুস করছে কিভাবে বলা যায়, কিন্তু সামনে রাফসা থাকলেই সাহসে কুলায় না, কথা গলায় আটকে থাকে। জড়তা কাজ করে, যা বলার জন্য সামনে যায় তার উল্টো বলে ফেলে। শেষে রাফসাই জিজ্ঞেস করে, কিছু বলবি মিরাজ? এদিকে মিরাজের গলা শুকিয়ে কাঠ খুব কষ্টে জবাব দেয়,
তুই বাসায় যাবি না? চল পৌঁছে দেই। এটুকু বলেই দাঁত দিয়ে নখ কামড়াতে থাকে আর রাফসা দীর্ঘশ্বাস ফেলে বলে, এটা বলার জন্যই 30 মিনিট ধরে দাঁড় করিয়ে রেখেছিস? হ্যাঁ এটাই। ঝটপট উত্তর দেয় সে। এরপর দুজনেই রিকশায় উঠে বাসায় যায়। প্রায় 6 মাস ধরে এটাই হয়ে আসছে মিরাজের সাথে। এই পাশাপাশি বসাটাই মিরাজের জন্য অনেক। এদিকে রাফসা অনেক আগে থেকে বুঝে মিরাজের দুর্বলতার কারণ। মেয়েরা যে একটা ছেলের চোখ মুখ দেখলেই বুঝে যায় ছেলেটা কি চায়। বেকুব পুরুষ তার খুবই অপছন্দ, আর সেই স্বভাবই পেয়েছে মিরাজ। সব বন্ধুদের সামনে বীর পুরুষের ভাব দেখালেও রাফসার কাছে ভেজা বিড়াল হয়ে যায়। রাফসার মনে হয় ভালোবাসিস মুখে বলতেই যদি কত কাঁপাকাঁপি, তবে প্রেম করবি কিভাবে তুই? পরিবারের সকলের সামনে তখন জোর গলায় বলতে পারবে আমি শুধু রাফসাকেই চাই। এটা বলতে না পারলে তো বেকুব পুরুষই। যাকে তুই ভালোবাসিস তার সামনেই বীর পুরুষ হতে হবে, তবেই তো সে আসল পুরুষ। রাফসা মনে মনে বেশ খ্যাপা মিরাজের প্রতি। তাই রাফসা সব জেনেও চুপচাপ থাকে। মিরাজ কল করলেও রিসিভ করে না, আর মিরাজও সারা রাত একটানা কল করেই যায়। এই কাজে তার কখনো বিরক্তি আসে না, বরং ভালোই লাগে। এদিকে বন্ধু মহলের সবাই এটা নিয়ে মজা উড়ায়। রাফসার কথায় একটু নড়ে চড়ে বসে জবাব দিল, রাফসা শোন, ওর কথা বাদ দে। আমি যে তোকে কাল রাতে কতগুলো কল দিয়েছিলাম, রিসিভ করলি না কেন? একটা পড়া বুঝতে না পেরেই তো বাধ্য হয়ে কল করি। জাইসা ফট করে উত্তর দেয়, এই কেন রে, আমাদের তিনজনকে তোর চোখে পড়ে না নাকি শুধু রাফসার নাম্বারই মনে সেভ করা? কি বলিস পঙ্কজ? পঙ্কজ দুষ্ট হেসে বলে, যা দুষ্টু, বুঝেও না আমরা কি আর রাফসা? ওর শুধু নাম্বার কেন, পারলে পুরো রাফসাকেই সে মনের ক্যানভাস সেভ করে রাখবে। রাফসার লজ্জায় মাথা লাল হয়ে গেল। কোনো মতে কোনো কথাই বলতে পারলো না সে। এই বদগুলো সুযোগ পেলেই মজা লুটে। আর ওই বলদ মিরাজ এখন কেন বলতে গেল? রাফসা ওদের কথা অন্যদিকে নিতে জবাব দিল, কি শুরু করলি তোরা? ক্লাসে যাবি না? আর মিরাজ, আমাকে আর কল করবি না। দেখছিস রিসিভ করিনি, তবু কেন কল করিস? ভালো লাগে বলতে পারিস, আমার অভ্যাস। তুই রিসিভ না করলে আমি 1000বার কল করব। একদিন বিরক্ত হতে হতে ঠিকই তোর কল লিস্টের প্রথম স্থান করে নিব, দেখিস। মিরাজের এই কথায় সব বন্ধুরা উচ্চস্বরে হেসে উঠল। তারা জানে এইটুকু ছাড়া মিরাজের পক্ষে আর কিছুই বলা সম্ভব না। মিরাজের মুখটা কালো হয়ে গেল। নিজের উপর সে নিজেই বিরক্ত। মুখ ফুটে একবার বলেই দেখুক না, মেরে তো আর ফেলবে না। তুষার ঝটপট শোয়া থেকে উঠে বসে, এরপর বলে, তোদের প্রেমের আলাপন শেষ হলে এবার ওঠ, অনেক হয়েছে। 2 বছর ধরে দেখে যাচ্ছে, আর কত? না বলতে পারবে মিরাজ, আর না উত্তর দিবে রাফসা। শোন মিরাজ, তুই বরং রাফসার বাচ্চার মামু হওয়ার জন্য রেডি হ। আমরা সবাই কবজি ডুবিয়ে জম্পেশভাবে রাফসার বিয়ে খাবো, ইচ্ছে মতো নাচবো, আর ওর ননদিনীদের সাথে ফ্লার্ট করব, তাই না গাইস? তুষারের কথায় আরেক দফা বাকি দুজন হাসলেও এদিকে হাসতে গিয়েও পঙ্কজ চোরা দৃষ্টিতে তুষারের ঘাড়ের কাছে তীক্ষ্ণভাবে পরখ করছে। এরপর টি শার্ট ভালোভাবে এপিটোপিট করে দেখলো। ততক্ষণে সকলের হাসি থেমে গেছে। তৎক্ষণাৎ জোরে ফিক করে হেসে দিল পঙ্কজ। এহেন হাসি দেখে কেউ বুঝতে পারলো না কি হয়েছে। পঙ্কজ হাসি থামিয়ে জাইসাকে চোখের ইশারায় ডাকলো। তড়িঘড়ি করে দৌড়ে গেল জাইসা। পঙ্কজ হাত দিয়ে টি শার্ট দেখিয়ে দিতেই ঠোঁট দুটো আপনা আপনি হাঁ হয়ে যায়। এরপরে জোরে চিৎকার করে রাফসা আর মিরাজকে ডাকে। সবাই কাঙ্ক্ষিত জিনিসটা দেখতেই হা হা করে হাসতে থাকে। তুষার কিছু বুঝতেও পারছে না এভাবে কি করছে ওরা, আর কেনই বা হাসছে। শেষে ভাবে টি শার্টে ময়লা লেগেছে নাকি, তাই হতাশ স্বরে বলে, এইভাবে কি দেখিস? টি শার্টে ময়লা লেগেছে বোধ হয়। এই বলে হাত দিয়ে একটু ঘাড়ের দিকে ঝাড়া দেয়। ওর কথায় মিটিমিটি হাসে সবাই। পঙ্কজ উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ, ময়লা তো লেগেছেই, চুমু লেগেছে চুমু। রাফসা দুষ্টুমি ছলেই বলে, তুষার এর জন্য বুঝি টাঙ্গাইলি থেকে আসতে চাস না? শেষে কিনা ঘাড়ে চুম্মা। তুষার দুভ্রু কুচকে বলে, বুঝলাম না কি বলছিস আজে বাজে। চুমু মানে? সবাই একসাথে বলে উঠল, লিপস্টিক থেরাপি। লিপস্টিক থেরাপি? চুমু চুমু। জাইসা বলল, আয় হায়, তুষারের এত সুন্দর শার্টের ডিজাইনার কে? পঙ্কজ হই হই করে শুধায়, আসলেই ইউনিক হয়েছে তাই না মিরাজ? আমারও একটা চাই। তুষার পরের বার টাঙ্গাইল গেলে অবশ্যই আমার জন্য এক পিস আনবি। মিরাজ ফটাফট বলে, হ্যাঁ হ্যাঁ,
আমি